সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিয়মিত রাজনৈতিক আলাপচারিত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক বিভিন্ন ইস্যু এবং নানা ঘটনাবলী নিয়ে আলোচনা করে থাকি। আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি এবং সাবেক ভিপি, এছাড়াও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খালিদ সাইফুল্লাহ সোহেল ভাই। তিনি ভিপি সোহেল হিসেবে পরিচিত। সোহেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ দৈনিক সকালবেলা আমাকে ইনভাইট করার জন্য। যে প্রশ্নটি প্রথমে আপনাকে করতে চাই সেটি হলো যে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা ছিল এবং গত জুনে যখন তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা একটা বৈঠক করলেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা ডেট ঘোষণা বললেন, এবং তারপরে নানা ঘটনার মধ্য দিয়ে এখন অনেকেই জোর দিয়ে বলছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচনটি হবে। তো আপনি তো যেহেতু তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, এই যে ঘোষণা, এরপরে আপনার তৃণমূলের নির্বাচনের আমেজটি আসলে কেমন? আমাদের বাংলাদেশে তো দীর্ঘদিন নির্বাচন ওই অর্থে নেই। তো আপনার কাছে কি মনে হয় এখন নির্বাচনের আমেজটি কেমন তৈরি হয়েছে? ধন্যবাদ। সমসাময়িক রাজনীতির উপরে এবং নির্বাচন নিয়ে প্রশ্ন করেছে। আসলে বাঙালি এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতার 54 বছরে যত উৎসব হয়, এর মধ্যে ধরেন মুসলমানদের উৎসব হয় ঈদের জন্যে, হিন্দু ভাইদের উৎসব হয় পূজাতে, আর আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের একটা উৎসবের জায়গা, সেটা হচ্ছে নির্বাচন। যখন দেশে নির্বাচন আসে তখন গ্রামে গঞ্জে হাটে ঘাটে প্রচুর জায়গাতে মানুষ সারাদিন এটা নিয়ে গবেষণা করে এবং বাংলাদেশের মানুষ খুব রাজনীতিক পিপাসু। আর তারা এই জন্যই গত 17 বছর নির্বাচনে ভোট দিতে পারে নাই বলেই হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে তাড়াতে তারা রাস্তায় নেমেছিল এবং রাস্তায় নেমে তারা ভোটের অধিকারের জন্য স্লোগান তুলেছিল। স্লোগান তুলে শেষ পর্যন্ত বিজয়ী হয়ে যাকে ক্ষমতায় বসিয়েছেন, এই ভদ্রলোক প্রথম অবস্থায় একটু ইনডিসিশনে ভুগছিলেন, কিন্তু আমার কাছে মনে হয় না উনি ইনডিসিশনে ছিলেন। উনি তখনও বলেছিলেন যে 16 মাসের মধ্যে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। আমাদের সমস্ত স্টেক হোল্ডার যারা এই নির্বাচনের সাথে জড়িত সবাই সেটা বলেছেন। সবচেয়ে আনন্দের বিষয়, উনি নির্বাচনের ঘোষণা দেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ যেভাবে উৎফুল্লিত হয়েছে, আনন্দিত হয়েছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে। আমরা যারা তৃণমূলের সাথে জড়িত, আপনি যেটা আমাকে বললেন, এবং গ্রামে গেলে পরে প্রতিটা মানুষ প্রতিটা টেবিলে প্রতিটা টকে শুধু একই কথা বলে এবং নির্বাচন নিয়েই কথা বলে। কোন প্রার্থী কেমন হবে, কিভাবে কি যাবে, কাকে ভোট দিলে কি হবে, এটার জন্য মানুষ মুখিয়ে আছে। আসলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়াতে মানুষ একটু হতাশই হচ্ছে। নির্বাচনটা যদি ডিসেম্বরে হয়ে যেত, আরো আগে হতো, আরো মানুষ খুশি হতো। কারণ মানুষ আসলে একটা ভোট দেওয়ার জন্য এত উৎসাহ। আপনি দেখেন তরুণরা যারা গত 17 বছরে ভোট হয়েছে, তারা ভোট দিতে পারেন আজকে কতদিন। যেই মানুষটার ভোট হয়েছে ধরেন আজ থেকে 17 বছর আগে, ও 4টা নির্বাচনে, এর মধ্যে ইউনিয়ন পরিষদ ধুলে আরো 8টা 6টা নির্বাচনে বঞ্চিত। তারা আসলে খুব হতাশ হয়েছিল। এই হতাশার থেকে মুক্তির জন্য এখন তরুণরাও নির্বাচনে ভোট দেওয়াতে উৎসাহিত হয়েছে। আপনি দেখেন ভোট দিতে পারে নাই বলে এখন সামাজিক কোনো ভোট যদি হয়, যেমন কিছুদিনকে ডেবের একটা ইলেকশন হয়েছে, আপনি দেখেছেন সারা রাত জেগে ডাক্তাররা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, রাতের 2টা 3টার সময় ভোট গণনা করে রেজাল্ট ঘোষণা করেছে। মনে হয়েছে একটা উৎসবের দিন যাচ্ছে। আমি এই যে জিনিসটা জানতে চাই যে নির্বাচনটা যেহেতু একটা আমেজ তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে, আপনি হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েক মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটা নাজুক পরিস্থিতির মধ্যে আছে। মানে এটা এক ধরনের আপনি দেখতে পাচ্ছেন। তো নির্বাচনে আমাদের যে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট যাতে দিতে পারে, সেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আসলে সরকার বজায় রাখতে পারবে বলে আপনি মনে করছেন একজন পলিটিশিয়ান হিসেবে? ধন্যবাদ আপনাকে। আসলে 17 বছরে শেখ হাসিনা এই প্রশাসনকে মনভাবে দলীয়করণ করেছেন। করতে করতে সবচেয়ে বেশি ফ্রন্ট লাইনে যারা অপারেশন করে, যারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করে, সেটা হচ্ছে পুলিশ বাহিনী। এই পুলিশদেরকে শেখ হাসিনা রাজনৈতিক ঢাল ব্যবহার করতে যেয়ে পুলিশের মেরুদণ্ডের উপর আঘাত করেছে এবং মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। আমি বলবো
যার দরুন বিনা কারণে হোক আর কারণে হোক আন্দোলনের মধ্য দিয়ে হোক অনেক পুলিশ হত্যা হয়েছে। আসলে পুলিশকে হত্যার জন্য কে দায়ী কি দায়ী সেটার ব্যাখ্যাতে আমি যাব না, তবে যারা বিনা কারণে যদি পুলিশ হত্যা হয়ে থাকে সেটারও এক সময় বিচার হবে কিংবা তদন্ত হবে, সেটা অ্যানাদার ম্যাটার। আপনি আইন শৃঙ্খলার কথা যখন বলেছেন, এই পুলিশই তো আইন শৃঙ্খলাটা রক্ষা করবে। আজকে দেখেন এই পুলিশকে আপনি কোনোভাবেই শক্তি সাহস দিয়ে সামনে বেরোতে দিচ্ছেন, তারা রিস্ক দিতে পারতেছেন। আমি যখন আপনার এই কথার উত্তর দিচ্ছি, আমার এলাকাতে একটু আগে এক সাংবাদিক আমাকে ফোন দিয়ে বললেন যে একটা ব্যক্তিকে ধরে নিয়ে গেছে কিছু ছেলে পেলে, ধরে নিয়ে মারধর করছে টাকার জন্য। পরে পুলিশ তাকে উদ্ধার করতে গেছে, পুলিশ উদ্ধার করে তাকে হ্যান্ডকাপ লাগিয়েছে। সেই হ্যান্ডকাপ খুলে জোর করে তার কাছ থেকে এখান থেকে ছিনতাইয়ের মতো ছড়িয়ে নিয়ে গেছে, মব সৃষ্টি করে সেই পুলিশকে ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ কিছু করতে পারলো না, এবং পুলিশ এগিয়ে আসছে কিনা মেসেজ পাইছে কিনা আই ডোন্ট নো। বাট দেখেন হ্যান্ডকাপ লাগানো অবস্থায় যদি একটা আসামিকে একটা ধরে অন্যায়ের প্রতিবাদে ধরার পরে পুলিশের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়, তাহলে এই পুলিশ কি করবে? আপনি দেখবেন এই পুলিশ অন্য পুলিশে গিয়ে আসে নাই, সেনাবাহিনী হয়তো মেসেজ পাই নাই, সেটা আমার নিজের এলাকায় গঠন। এই জন্য আমি বলতেছি পুলিশের মরালি অবস্থা খুব দুর্বল হয়ে গেছে। আমি যে আইন শৃঙ্খলা রক্ষার যে অবস্থাটা খুবই নাজুক হচ্ছে, অনেক মেসেজ আসলে আসে না। আমরা যেহেতু রাজনীতি করি, আমি সাংবাদিকতার লাইনেও আছি, আমরা দেখি আসলে সব খবর আপনাদের আসে না, পত্রিকা তো দিতেও পারে না, আর সাংবাদিকরাও তো সাহস করে এখন আর বলছে না, আর পুলিশ তো এত আগাচ্ছে না, তাহলে আমাদের রিকভারি কি করে হবে? এই জন্য আমি অনুরোধ করব যে পুলিশ বাহিনীকে কোনো কারণে একটা কথা শুনলেই যে একটা পুলিশ একটা আসামিকে ধরেছে ছেড়ে দিচ্ছে কিংবা কি করছে, এই জন্য কোনো তদন্ত ছাড়া পুলিশের বিরুদ্ধে অ্যাকশনে চলে যায়। মানে আমার কিশোরগঞ্জের এসপির বিরুদ্ধে আব্দুল হামিদ সাহেব বেরিয়ে গেলেন, কিভাবে গেলেন জানলেন না, আমরা শুনলাম দেখলাম না, কিছু না। রাষ্ট্রপতি চলে যাবেন, এটা তো এসপির খবর না, এই খবরটা আইজি সাহেব রাখবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা রাখবেন, কিংবা ডক্টর ইউনূস সাহেব জব গোয়েন্দা সংস্থা রাখবেন, ডিজিএফআই রাখবেন। দেখেন উনি চলে গেছেন, পরে কি হয়েছে? আমাদের কিশোরগঞ্জের এসপি একজন ভদ্রলোক মানুষ, এই ভদ্রলোককে স্টে রিলিজ করে দিচ্ছে, যদিও বা উনি আবার তার জায়গাতে ফিরে গেছেন, এই জন্যই সরকারকে ধন্যবাদ দিতে হয়। কিন্তু দেখেন উনাকে তো স্টে রিলিজ করে দিচ্ছে। তেমন যদি কোনো কারণ ছাড়া কোনো কিছু জেনে না বুঝে আপনি পুলিশকে প্রত্যাহার করেন, এমনি পুলিশ একটা ট্রমার মধ্যে আছে, এরপরে আপনি তাকে যদি অযথাই কাজগুলা করেন, এই পুলিশ কোনোদিন দাঁড়াতে পারবে না, আইন শৃঙ্খলা আপনি কন্ট্রোল করতে পারবেন না। তবে আপনাকে একটা সুসংবাদ দিই, এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা যারা রাজনীতিবিদ, যারা নির্বাচন করবেন, তারাই এটাকে রক্ষা করবে, এবং ভোটার যারা আছেন তারাই রক্ষা করবে। এই জায়গাটি আমি আসতে চাচ্ছিলাম যে দেশের মানুষ স্বপ্রণোদিত ভাবে কোনো ভূমিকা পালন করবে। এক্সাক্ট, আপনাকে বলি, আপনি দেখেন ইদানিং যে নির্বাচনগুলো হচ্ছে, মানে সামাজিক নির্বাচনগুলো, সবগুলো নির্বাচনে কিন্তু তারাই নির্বাচন কমিশনার নিয়োগ করে তাদের মধ্যে থেকে, এবং দুই পক্ষই মেনে নেয়। আপনি ধরেন বিএনপির কথাই বলি, গতকালকেও একটা সম্মেলন হয়েছে এক জায়গায় বাজিতপুরে, সেই সম্মেলনে ব্যালট পেপার ছিল, সব ছিল, প্রার্থিতা ঘোষণা হয়েছে, প্রার্থী ছিল না বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গিয়েছে। কিন্তু আপনি দেখেন বিভিন্ন জেলাতে নির্দলীয় ভাবে তারা নির্বাচন কমিশনার গঠন করছে, ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে শেষ হচ্ছে। ছোটখাটো ঘটনা ঘটতেছে, বাট বড় রকমের কোনো ঘটনা ঘটতেছে। আমি মনে করি এবারের নির্বাচনেও এত প্রশাসনিক বিষয়গুলো লাগবে না, করে দেবে, এবং মানুষই কমিটি করবে, মানুষই নির্বাচন কেন্দ্রে বলবে, এই ভাই আমরা আমাদের ভোট দিব, আসেন আমরা বসি, এই ভাই তুমি যাও ভোট দাও, এই আন্তাজে কিন্তু আরেকজনের ভোট দেওয়া যাবে। সুতরাং এবং প্রার্থীরাও মিলেমিশে এই কাজটা আপনি বলতে চাচ্ছেন যে মানুষের যে এই যে মানে উৎসাহ ভিত্তিক অংশগ্রহণ, এটা এবার বেশি দেখা যাবে, এটার মধ্য দিয়ে শৃঙ্খলা কন্ট্রোল হবে। আর ওই জন্য যে আসলে ভোট দিতে না পারার যে কষ্ট, শেখ হাসিনা এতদিন দিতে দেয় নাই, এই যে দিতে পারতেছে, এই আনন্দেই সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজটা করবে, এবং আইন শৃঙ্খলা 100% রক্ষা করবে, এটা মানুষই নেমে করবে। এই জন্য আমার কাছে মনে হয় আইন শৃঙ্খলা নিয়ে নির্বাচনের কোনো ভাবার দরকার নাই। এখন আমি আরেকটা রাজনীতি প্রসঙ্গে আসি, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন, এবং মোটামুটি দলকে উনি গুছিয়ে নিয়েছেন গত 17 বছরে।
উনি যদি দেশে আসেন, আমরা যেটা শুনতে পাচ্ছি যে তাফসীর ঘোষণার পরে উনি দেশে আসবেন, উনি যদি দেশে আসেন সেক্ষেত্রে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কি হতে পারে, বা এই যে একটা বড় ধরনের কিন্তু একটা চাপ, অনেকদিন পর উনি দেশে আসছেন, মানুষের আবেগ অনুভূতির ব্যাপার, যে একদিকে উনি জিয়াউর রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান, এটি যেমন আছে, আরেকটি হলো যে উনি দলীয় প্রধান। এই ধরনের চাপ সামাল দেওয়ার জন্য আপনাদের মধ্যে কোনো উদ্যোগ আছে কিনা, বা আপনারা কিভাবে বিষয়টিকে দেখবেন? ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন, পৃথিবীতে এই ধরনের রাজনৈতিক নেতারা যারা দেশে বসবাস করতে পারে নাই, স্বৈরাচারের অত্যাচার, দেশ থেকে নির্বাসনে যেতে হয়েছে, এমন রাজনৈতিক যতগুলো ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে। আপনি ধরেন নেলসন ম্যান্ডেলার কথা যদি আপনি বলেন, উনি আন্দোলন করতে যে 25টি বছর তার যৌবনে জেল খেটেছেন, উনি যখন মুক্তি পেয়েছেন, দেশে যাওয়ার মুহূর্তে এই দেশের মানুষ কত উদ্বেলিত, আনন্দিত, উদ্ভাসিত হয়েছেন, এবং তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা পুনর্গঠিত হয়েছে। আপনি দেখেন, আজকে যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, যেই হাসিনা 17 বছর শাসন করার নামে অপশাসন করেছে, আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে করেছে, অত্যাচার অন্যায় করেছে, সে দেশটাকে থেকে ভাগতে বাধ্য হয়েছে। এবং তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব, উনি কিন্তু বড় মাপের নেতা ছিলেন, তাকেও এই দেশে অপমানিত হতে হয়েছে, তাকেও তার মেয়ের কারণে অপমানিত হয়েছে এবং ধূলিসাৎ হয়ে গেছে তার সমস্ত অর্জনকে। তো সেই ব্যক্তিও তার অতীত ইতিহাস যদি আপনি দেখেন, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেওয়ার সময় যদিও বা মুক্তিযুদ্ধের ডিরেক্ট তার কোনো অবদান ছিল না, ঘোষণার মধ্যে অবদান ছিল না, যেটা তাজউদ্দিন আহমেদের মেয়ে বললেন যে উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই, চলে গেছেন। তার বাবা যেমন মুক্তিযুদ্ধের সময় চলে গেছেন পাকিস্তানে, তার মেয়েও তার আওয়ামী লীগের নেতৃত্বকে রেখে ভারতে চলে গেছে। শেখ সাহেবের কথাটা এই জন্য আমি আনলাম, উনি যেদিন বাংলাদেশে আসলেন তার জন্য প্রতীক্ষা ছিল 7 কোটি মানুষের, এবং উনি যখন আসছেন আপনি দেখেন 7 কোটি মানুষই তাকে ভালোবেসে গ্রহণ করে একটা মানে পর্যদস্ত বাংলাদেশকে, তলাবিহীন ঝুরি বাংলাদেশকে, বঙ্গুর বাংলাদেশকে, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে দিক নির্দেশনা দিয়ে দেশটাকে গঠন করার জন্য মানুষ তার উপরে নেতৃত্ব দিল। যদিও বা উনি ওনার সেই রাজনীতির নেতৃত্ব দিয়ে উনি গঠন করতে পারেন নাই, খুব তাড়াতাড়ি এটাকে উনি 1-2 বছরের মধ্যে তার জনপ্রিয়তাকে একদম নিচে নামাই ফেলছে। উনি নিচে নামাচ্ছেন সেটা আরেক আলোচনা। তবে আমি শুধু আলোচনা এই জন্য আনলাম যে উনি দেশে আসার পরে মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে। আমি এমন এক্সাম্পল দিলে আরো অনেক দিতে পারবো, আমি সেই এক্সাম্পলে না যে তারেক রহমান সম্পর্কে আপনি যেটা বলেছেন, দেখেন এই ভদ্রলোক তার জীবনের যেভাবে উনি জন্ম নিয়েছেন, উনি সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছেন। পৃথিবীতে এমন মানুষ আমার জানা মতে আর নেই যার বাবা সেনা প্রধান ছিলেন, যার বাবা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে একটা দেশকে স্বাধীন করেছেন, যার বাবা রাষ্ট্রপতি ছিলেন, যার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। আসলে এমন মানুষের ঘরে একটা সন্তান জন্ম নিবে এটা ভাবা যায়, অথচ উনি এই ঘরে সন্তান জন্ম নিয়ে উনি তো রাজনীতিতে আসার কথা ছিল, অথচ উনি দেখেন তার ঘরে জন্ম নিয়ে একজন সাধারণ নাগরিক হিসাবে উনি এই দলের নেতৃত্ব দেওয়ার জন্য পিছন থেকে কাজ করেছেন। আমি ওনাকে 1990 সনে গুলিস্তানের পার্কের সামনে আমি সেখানে দাঁড়িয়েছিলাম, উনি আমার বাম পাশে দাঁড়িয়ে ওনার 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বক্তৃতা শুনছিলেন। উনি এটার নেতৃত্ব দেন নাই, কর্মী হিসাবে গিয়েছেন। উনি 84 সনে কিশোরগঞ্জে গাড়ি ড্রাইভ করে সমাবেশে গিয়েছেন। উনি এই কাজগুলো করেছেন। উনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন, এর আগে সদস্য হয়েছেন, এরপরে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন। উনি ইতিমধ্যে গত 17 বছর তার আগের বছরে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন উনি বাংলাদেশের রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত, এবং বাংলাদেশের 16 কোটি মানুষ তাই মনে করে বলেই ডক্টর ইউনূস সাহেব একটু দেরিতে বুঝে হলেও ওনার কাছে লন্ডনে গিয়ে একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন। এই আমার কাছে মনে হয়েছে উনি বাংলাদেশে আসার সময় বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতিটা মানুষ ওনাকে রিসিভ করার জন্য তাকিয়ে থাকবে, এবং তার কাছে প্রত্যাশা জাতির অনেক বড়, এবং আমি আশা করব তারেক রহমান সাহেব সেই প্রত্যাশার বোঝাটাকে ধারণ করে উনি এই দেশের নেতৃত্ব দেবেন। উনি শেখ মুজিবুর রহমানের মতো মানে তার আসার পরে উনি নেতৃত্বতে ব্যর্থ হবেন এমন যেন না হয়, আমি সেটা যাবেন না, এবং উনি যে যাবেন না সেটার প্রমাণও উনি করছেন। উনি দেখেন গত 10 মাসে কত ধৈর্য ধরে উনি এটা ফেস করতেছেন, অথচ দেখেন উনি যে দলের নেতৃত্ব দেন
নেতৃত্বের মধ্যে কিছু সংখ্যক ছেলে পেলে মাঝে মাঝে মুভ সৃষ্টি করে। দেখেন এই দেশে মুভ কালচারটা ধ্বংসের আর বাড়তে গেছে। বাচ্চা ছেলেদেরকে শেষ করে দিচ্ছে। বাচ্চা ছেলেরা মুভের নামে চাঁদাবাজিতে নেমেছে, মুভের নামে মহিলাদেরকে অত্যাচার করছে। সেই মুভের মধ্যেও একটা বাজে বাজে কিছু স্লোগান দেশে এসেছিল, 1 2 3 4, তারপরে কি জানি। এরপরেও কত ধৈর্য ধরে উনি এবং ওনার দলকে উনি কন্ট্রোল করেছেন। তা আমার কাছে মনে হয়েছে উনি একজন রাষ্ট্র নায়কের মতো ভূমিকা নিচ্ছেন এবং ওনার কাছে আমাদের প্রত্যাশা উনি এই কাজটা করবে এবং উনি করবেন যে মনে করছেন। এই জন্য দেখেন দলের যারাই অপরাধ করছেন উনি কোন গুপ্ত সংগঠনের মতো, গুপ্ত আদর্শের মতো তাদেরকে বেঁচে রাখার চেষ্টা করছেন। এই পর্যন্ত 3,500 থেকে 4,000 ছেলেপেলেকে বহিষ্কার করে দলটাকে কন্ট্রোলে রেখেছেন। এখনো যারা করছেন আমার কাছে মনে হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা যারা তার ফিল্ডের ওয়ার্কার, আমরা প্রত্যাশা করি, আমরা এই 17 বছর আন্দোলন করেছি, তার আগে 90-এর আন্দোলন করেছি, আমরাও তাকে সহযোগিতার জন্য প্রস্তুত। আমাদেরও ভুল ত্রুটি যারা হচ্ছে শিক্ষা নিচ্ছে, আমরাও সাবধানতার সাথে চলছি। তা আমার কাছে সর্বোপরি মনে হয় 16 কোটি মানুষ ওনার কাছে যে প্রত্যাশাটা করেন সেই প্রত্যাশা উনি ফুলফিল করবেন। যদিও বা মাঝে মাঝে কিছু দল বলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, মানুষ তাদেরকে ভোট দিবে, তবে 3 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। তবে আমরা আশ্বস্ত করতে পারি, আমাদের নেতা ইতিমধ্যে বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন উনি চেষ্টা করবেন। আমরা যদি ব্যর্থ হই আবার মানুষ আমাদেরকে নামিয়ে দিবে, তারেক রহমান সাহেবকে নামিয়ে দিবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা তো দেশের মানুষের ভালোবাসা নিয়ে চাই, আমরা ইলেকশন চাই, ভোট চাই। হাসিনার সময় তা চাইছি, হাসিনার সময় ভোট চাইলে উনি বলতেন বিএনপি পাশ করে ফেলবে, এই জন্য নির্বাচন উনি দেন নাই 17 বছর। এখনো সেই কনস্পিরেসি চলছিল, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বুদ্ধিমান, তার উপদেষ্টা মন্ডলী এত বুদ্ধিমান। আজকে ছেলে যে আসিফ ভুইয়া, সেও বলেছে নির্বাচন পিছানোর কোন সময় নাই। আপনি দেখেন বন্যা মহিলা আর একটা পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা, উনি বলেছেন, আসিফ নজরুল বলছেন, সমস্ত উপদেষ্টারা বলছেন বাংলাদেশের মানুষকে এখন নির্বাচনমুখী করার জন্য, নির্বাচনের মধ্য দিয়ে একটা সুন্দর সরকার গঠন হলে সেই সরকারই সুন্দরভাবে দেশ চালাবে। আর সেখানে মানুষ মনে করতেছেন বিএনপি যদি ভোট পায় সেখানে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, উনি সবাইকে সাথে নিয়ে দেশটাকে গড়বেন। আমরা তাকে সহযোগিতা করব, 16 কোটি মানুষ সহযোগিতা করবে, জাতি সহযোগিতা করবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কথা মতো দেশ গণতন্ত্রে ফিরুক, একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্রের দিকে ফিরুক। আমাদেরকে সময় দিলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দৈনিক সকালবেলার যারা এটার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ।